সৃজনকে বাঁচিয়েছে তুহিনা। জানতে পেরে তুহিনার গলা টিপে ধরল ঈশা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশা ছটফট করতে থাকে। তখনই তুহিনা এসে বলতে থাকে, মম কি হয়েছে? তুমি এরকম ছটফট করছো কেন? তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? তখন ঈশা বলতে থাকে, না না, আমি শুধুমাত্র একটা খবরের অপেক্ষায় আছি। তখনই তুহিনা বলতে থাকে, কিসের খবর মম? তখন ঈশা বলতে থাকে, আছে, এবার না ওই সৃজন দত্তকে সারা জীবনের জন্য শেষ করে দেব। শেষ করে দেব আমি। আর শেষ করে দেওয়ার সুযোগটা আমি পেয়েছি। তাই তো ওই খবরটা পাওয়ার জন্যই আমি অপেক্ষা করছি। তখনই তুহিনা অবাক হয়ে যায় আর বলতে থাকে, মম তুমি কি করেছো? কি করেছো তুমি? তখন ঈশা বলতে থাকে, আর কিছুই না, আমি সৃজনের খাবারে বিষ মিশিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? তখন তুহিনা বলতে থাকে, আচ্ছা মা, এসব যে করেছো, পর্ণা আন্টি যদি বড় কোনো প্রমাণ নিয়ে আসে ওই অর্পণের বাবাকে ছাড়িয়ে আনার জন্য? তখনই ঈশা বলতে থাকে, প্রমাণ নিয়ে আসলেও না কিছু করতে পারবে না। ও প্রমাণ নিয়ে আসতে আসতে না এদিকে সৃজন দত্ত সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। এই বাড়িতে কান্নাকাটি পড়ে যাবে। তখনই তুহিনা অবাক হয়ে যায় এই কথা শুনে। ওইদিকে সৃজনের বাবা সৃজনকে খাওয়াতে থাকে। হঠাৎ করে সৃজনের কাশি উঠে যায়। সৃজনের খুব শ্বাসকষ্ট হতে থাকে। তখন সৃজনের বাবা বলতে থাকে, কি হয়েছে সৃজন? এমন করছিস কেন? নে নে জল খা। তখনই সৃজন জল খেলে একটু স্বাভাবিক হয়। তারপরে সৃজন বলতে থাকে, আচ্ছা বাবা, মা কোথায়? মা কেমন আছে? তখনই সৃজনের বাবা বলতে থাকে, তোর মাকে তো তুই চিনিস, ছটফট করবে বলে, কষ্ট পাবে বলে আনিনি আজকে। তখন সৃজন বলতে থাকে, আচ্ছা বাবা, তুমি কেমন আছো সেটা বলো। তখন সৃজনের বাবা বলতে থাকে, সৃজন বাবা তুই এখানে, আমরা কি করে ভালো থাকি বল? তুই শুধু ফিরে আয়, ফিরে আয় তুই। তখন সৃজন বলতে থাকে, বাবা আমি তোমাদের গিরধারী হয়ে হয়তোবা অনেক অত্যাচার করেছি, তাই না? তখন এই সৃজনের বাবা বলতে থাকে, না বাবা, তুই খুবই ভালো মানুষ। তুই গিরধারী হয়েও আমাদের উপর কোনো অত্যাচার করিসনি। তুই সবসময় এরকমই ছিলি। যা শুনে সৃজন চমকে যায়। ওইদিকে দেখা যাবে ঈশা ছটফট করতে থাকে আর বলতে থাকে, কি ব্যাপার, কোনো ফোন আসেনি কেন? ওইদিকে রুচিরা বারবার করে পর্ণাকে ফোন করতে থাকে, কিন্তু পর্ণা কিছুতেই ফোনটা রিসিভ করে না। তখন ঈশা বলতে থাকে, আচ্ছা, ফোন রিসিভ করছে না? তখন রুচিরা বলতে থাকে, না, ফোন তো ধরছে না। তখন ঈশা বলতে থাকে, আচ্ছা, সৃজনের বাবা কি সৃজনের সঙ্গে দেখা করতে পেরেছে? তখনই রুচিরা বলতে থাকে, হ্যাঁ, আর মেসোমশাই তো বলল যে সৃজনের সঙ্গে দেখা করতে পেরেছে। তখনই সৃজনের বাবা বাড়িতে চলে আসে। এসেই বলতে থাকে, কি ব্যাপার, পর্ণারা এখনো ফিরেনি? তখনই রুচিরা বলতে থাকে, না, পর্ণার প্রতি তো কোনো খবরই নেই। ওরা তো ফোনও ধরছে না। তখনই সৃজনের বাবা বসে। বসলেই ঈশা ছটফট করতে থাকে আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, সৃজনের বাবা এত ঠান্ডা মাথায় কি করে আছে? তাহলে কি কিছুই হয়নি? তারপরে ঈশা সৃজনের বাবাকে বলতে থাকে, আসলে আপনি কি সৃজনকে খাওয়াতে পেরেছেন খাবারটা? তখনই সৃজনের বাবা বলতে থাকে, হ্যাঁ, খাইয়েছি তো, খাইয়ে দিয়ে তারপরেই তো আসলাম। তখনই ঈশা মনে মনে বলতে থাকে, মানে কি, সৃজনের কি তাহলে বিষে কিছুই হলো না? তারপরে ঈশা আবার বলতে থাকে, আসলে সৃজন দত্তের কি শরীর ঠিক আছে? তখনই এই কথাতেই সৃজনের বাবা বলতে থাকে, কেন, আপনি কেন এসব কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, সৃজন তো ঠিক আছে। তখন ঈশা বলতে থাকে, না না, জেলের মধ্যে এরকম কেমন খাবার, কেমন জল, সেজন্য বলছিলাম আরকি। তখন সৃজনের বাবা বলতে থাকে, হ্যাঁ, তা তো ঠিকই আছে। এসব জায়গায় কি আর থাকা যায়? তারপর সৃজন ভালো আছে। ওর শরীর ভালো আছে। ও আশা করছে কালকের মধ্যে ও বাড়িতে চলে আসতে পারবে। তখন ঈশা মনে মনে বলতে থাকে, কি ব্যাপার? কি হলো ব্যাপারটা? বিশ্বে একটু সৃজনের কোনো কাজ করলো না? কেন? পর্ণা যদি বাড়িতে থাকতো তারপরে না হয় বুঝতে পারতাম যে ও না হয় সবটা বুঝে গেছে। কিন্তু কি করে হলো এটা? তারপরে তুহিনা ঈশাকে উপরে নিয়ে যায় আর বলতে থাকে, মা কি হয়েছে বলো তো? তুমি এরকম ছটফট করছো কেন? তুমি তো এবার সবটা বলবে আমাকে। তখন ঈশা বলতে থাকে, আমি তো বিষ মিশিয়ে দিয়েছিলাম খাবারে। কিন্তু সেই খাবার খেয়ে সৃজনের কোনো কিছুই হলো না। আমি তো সেটা ভেবেই পারছি না। আর তাছাড়া পর্ণাও তো বাড়িতে নেই যে সৃজনকে বাঁচিয়ে নেবে। তাহলে কি পর্ণা আগে থেকে কিছুটা বুঝতে পেরেছিল? সৃজনকে কি খাবারটা খেতে না করে দিয়েছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাথাটা তো পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওদেরকে তো আমি কোনোভাবে আলাদা করতে পারছি না। কি হলো ব্যাপারটা? তখনই তুহিনা বলতে থাকে, আচ্ছা মম, তুমি কেন এসব করেছিলে? তখনই ঈশা বলতে থাকে, না না, এত বছর পরে এরকম একটা সুযোগ পেয়েছি। আর আমি এটা করবো না? কি বলছিস তুই? আমি তো সৃজন দত্তকে একদম শেষ করে দিতাম। ও খাবারটা খেলো কিন্তু ওর কিছুই হলো না। তখনই তুহিনা বলতে থাকে, মম, সে খাবারটা সৃজন অর্পণের বাবার কাছে পৌঁছয়নি। তখনই এই কথা শুনে ঈশা পুরো চমকে যায় আর বলতে থাকে, সে বিষ মেশানো খাবারটা পৌঁছয়নি মানে? তখনই তুহিনা বলতে থাকে, সেই খাবারটা আমি পাল্টে দিয়েছিলাম। যা শুনে ঈশা পুরো চমকে যায় আর রেগে যায় আর বলতে থাকে, কি বলছিস তুই তুহিনা? তুই খাবারটা পাল্টে দিয়েছিলি মানে? কেন পাল্টে দিয়েছিলি? তুই জানিস আমার এতদিনের স্বপ্ন সবকিছু তুই শেষ করে দিয়েছিস। পর্ণা আমার এতদিনের শত্রু। ওকে শেষ করার একটা স্বপ্ন তুই আমার শেষ করে দিলি।
কেন করেছিলি? এই বলে তুহিনার গলা টিপে ধরে ঈশা। তখনই তুহিনা বলতে থাকে, মম ছাড়ো, ছাড়ো তুমি আমাকে। তখন ঈশা ছেড়ে দিলেই তুহিনা বলতে থাকে, মা শোনো, অর্পণ না, অর্পণকে আমি ভালোবাসি। সারা দুনিয়া এক জায়গায় আর অর্পণ এক জায়গায়। তাই অর্পণ আমাকে একবার অবিশ্বাস করেছিল। তাই আমি চাই না আর কোনোভাবে অর্পণ আমাকে অবিশ্বাস করুক। তখন ঈশা বলতে থাকে, তুহিনা, তোকে আমি কতবার বলেছিলাম যে তোকে এ বাড়িতে আমি কেন এনেছিলাম? তুই কেন এসেছিলি বল? প্রতিশোধ নিতে। তাহলে তুই কি ভুলে গেছিস? তখন তুহিনা বলতে থাকে, না মা, আমি ভুলিনি। তবে আমিও ভুলে যাব তুমি যদি অর্পণের কোনো খারাপ করার চেষ্টা করো। অর্পণ আমাকে অবিশ্বাস করুক, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিছুতেই না। অর্পণকে আমি ভালোবাসি। তখন এই কথাটি ঈশা বলতে থাকে, আমি জানতাম তুই এরকম একটা কিছু করবি। তাই তো তোকে আমি আগে থেকে কিছু জানাইনি। তারপরেও তুই এটা কি করে করলি তুহিনা? তখন তুহিনা বলতে থাকে, আমি জানতাম তুমি কিছু একটা করবে। তাই তো আমি তকে ছিলাম। আর তখনই আমি এই খাবারটা পাল্টে দিয়েছি। কারণ আমি চাই না অর্পণ আমাকে আর অবিশ্বাস করুক। আমি কোনোভাবেই চাই না। যা শুনে ঈশা পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে কেসটা কোর্টে ওঠে। কিন্তু পর্ণা এখনো আসে না। তখনই অভিষেক বলতে থাকে, কি ব্যাপার? শ্রীপর্ণা দত্ত আর আলোকপর্ণা দত্তের তো কোনো খবরই নেই। উনারা কি কোনো প্রমাণ পেল না? আর পর্ণাদের পক্ষের উকিলবাবুও সৃজনের বাবাকে বলতে থাকে, আচ্ছা, আলোকপর্ণা দেবী তো কোনো খবর নেই। ওনারা কোনো প্রমাণ পেল কিনা সেটাও যোগাযোগ করতে পারছি না। আমি কিসের ভিত্তিতে লড়াইটা করব? জজ সাহেবও তো চলে এসেছে। হিয়ারিং শুরু হয়ে যাবে। এখন কি হবে? কিছু তো বুঝতে পারছি না। তখন জজ সাহেব হিয়ারিং শুরু করতে বললেই তখন রুচিরা উকিলবাবুকে বলতে থাকে, উকিলবাবু, আপনি কিছু একটা বলে ম্যানেজ করুন। আসলে আমি জানি পর্ণারা ঠিক চলে আসবে। তখনই উকিলবাবু দাঁড়িয়ে বলতে থাকে, আসলে জজ সাহেব আমার ক্লায়েন্ট সৃজন দত্ত। উনি একদম নির্দোষ। ওনাকে শুধু গিরধারী সিং নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা একটা আলাদা মানুষ। তখনই বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে, না, না জজ সাহেব, উনি একদম অবান্তর কথা বলছে। এখানে অন্য কোনো মানুষের জায়গাই নেই। যে জায়গায় ডিএনএ টেস্টে বোঝা যাচ্ছে যে গিরধারী সিং আর সৃজন দত্ত একই মানুষ। ওনারা হয়তোবা কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি। তাই এসব কথা বলছে। তখনই পর্ণার পক্ষের উকিল বাবু বলতে থাকে, আসলে জজ সাহেব যারা প্রমাণ জোগাড় করতে গিয়েছিল তারা এখনো ফেরেনি। তাই আমি কিছু সময় প্রার্থনা করছি। তখনই জজ সাহেব রেগে যায় আর বলতে থাকে, গোটা একটা দিন আপনাদের হাতে সময় ছিল। তখন আপনারা কিছু করতে পারেননি। আর এখন সময় চাইছেন? আপনারা কোনো প্রমাণ জোগাড় করতে পারেননি? তাহলে এখনই আমি শুনানি দিয়ে দেব। তখনই সৃজন ভয় পেয়ে যায়। মনে মনে বলতে থাকে, তাহলে কি আমি এই জেল থেকে বেরোতে পারবো না? কিছুতেই বেরোতে পারবো না? পর্ণা কোথায়? পর্ণা কি কোনো প্রমাণ জোগাড় করতে পারলো না? তারপরে দেখা যাবে উকিলবাবু বলতে থাকে, জজ সাহেব, আরেকটি ডেট যদি আপনি দিতেন। তখনই জজ সাহেব রেগে যায় আর বলতে থাকে, না, আপনাদের আর কোনো ডেট দেওয়া যাবে না। আপনাদের কথায় আমি এই ডেটটা ফিক্সড করেছিলাম। গোটা একটা দিন আপনারা সময় পেয়েছেন। তারপরও কোনো রকম কোনো প্রমাণ আপনারা জোগাড় করতে পারেননি। এখনই আমি এই কেসের শুনানি বলে দেব। তখনই শুনানি দেওয়ার আগেই সেখানে পর্ণা আর শ্রীপর্ণা চলে আসে। এসে পর্ণা বলতে থাকে, দাঁড়ান জজ সাহেব, আমরা চলে এসেছি। তখনই জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। তখনই পর্ণা বলতে থাকে, জজ সাহেব, আমি চন্দননগরে গিয়ে বুঝতে পেরেছি যে গিরধারী সিং আর সৃজন দত্ত যেই হোক না কেন, গিরধারী সিং সে চন্দননগরের জন্য কি করেছে। সে মানুষের কালো টাকা নিয়ে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। তাদের চিকিৎসার খরচ, তাদের দরিদ্রতা সবকিছু দেখতো এই গিরধারী সিং। তাহলে সেই মানুষটাকে আপনি কি করে খারাপ বলবেন? যে মানুষটা কোনোদিনও কোনো মানুষকে মারেনি। তাহলে সেই মানুষটা কি করে একজন খারাপ মানুষ হতে পারে? সেই মানুষটা কি করে সাজা পেতে পারে জজ সাহেব? তখন জজ সাহেব বলতে থাকে, আচ্ছা, আপনার কাছে আর কোনো প্রমাণ রয়েছে? তাহলে আপনি জায়গায় গিয়ে বসুন। তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ জজ সাহেব, আমার কাছে প্রমাণ রয়েছে। তারপরে পর্ণা বসে উকিলবাবুর কাছে একটা ফাইল তুলে দেয় আর বলতে থাকে, এটার মধ্যে সব রকম প্রমাণ রয়েছে। তখনই উকিলবাবু সেটা নিয়ে সৃজনকে নির্দোষ প্রমাণ করার লড়াই করতে থাকে। তো বন্ধুরা, পর্ণা কি পারবে এবার সৃজনকে নির্দোষ প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।